তিনটে ভিন্ন ভিন্ন সময়রেখায় তিনজন ডিটেকটিভ একই মানুষের মৃতদেহ খুঁজে পায়। এই যেমন 1890 সালে ইন্সপেক্টর হিলিংহেড লং হারভেস্ট লেন নামক একটি স্থানে একটা মানুষের মৃতদেহ খুঁজে পায়, ঠিক তেমনই 2053 সালে আরেকজন পুলিশ অফিসার আইরিস ম্যাপেলউড সেও সেই একই স্থানে একই মানুষের মৃতদেহ খুঁজে পায়। তবে কিভাবে? এটা কি জাস্ট কোনো কোইন্সিডেন্স নাকি সম্পূর্ণ সময়টাকে পরিবর্তন করার একটা মাস্টার প্ল্যান? রহস্যে ভরা নেটফ্লিক্সের এই লিমিটেড সাইফাই সিরিজ যেটার নাম হচ্ছে বডিজ, যেটার প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। আপনাদের রিকমেন্ড করবো যে সেটা আগে দেখুন, নইলে এই ভিডিওটা বুঝতে অনেকটাই সমস্যা হবে। সো আর সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি নেটফ্লিক্সের বডিজ সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো ইন্সপেক্টর সাহারা হাসান সে ফাইনালি জানতে পারে যে সেই হারকার পরিবারের ইতিহাস অনেকটাই পুরনো এবং সেই বিভিন্ন সময়রেখায় প্রফেসর ডিফোর পাওয়া সেই মৃতদেহগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। তবে কেন সেটা এখনো জানা যায়নি, যদিও পরে বাকি পুলিশেরা সেখানে চলে আসে যারা সাহারাকে সেখান থেকে উদ্ধার করে। যাই হোক, তাকে আমি সাহারা না বরং হাসান বলেই ডাকছি। তবে সমস্যা হচ্ছে এই কেসটা এতটাই জটিল যে তারা শুরু কোথা দিয়ে করবে এটা তারা জানে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই 1890-তে পুলিশ আর্কাইভসের মধ্যে স্যার জুলিয়ান হারকারের যে ফিঙ্গারপ্রিন্টগুলো পাওয়া গেছিল সেটা বর্তমানের অর্থাৎ 2023-এর এলাইয়াস ম্যানিক্সের আঙুলের ছাপের সাথে হুবহু মিলে যাচ্ছে, মানে একদম আইডেন্টিক্যাল। তবে কিভাবে সম্ভব এটা? তারপর হাসান সরাসরি এলায়াসের কাছে চলে যায়, তাকে জিজ্ঞেস করে যে সেই পুরনো স্যার জুলিয়ান হারকারের ব্যাপারে বা সেই হারকার পরিবারের ব্যাপারে সে কিছু জানে নাকি। তবে এলায়াস যেন সেই কথাগুলোকে ইগনোর করে দিচ্ছে বা এই টাইপের প্রশ্নগুলো শুনতে চাইছে না। বাই দ্য ওয়ে, আমরা একটা জিনিস কিন্তু জানতে পেরেছি যে সেই স্যার জুলিয়ান হারকার সে 1941 সালে মারা গিয়েছিল যখন তার বয়স ছিল 99 এবং তাকে খুন করা হয়েছিল। একজন পুলিশ তাকে গুলি মেরে হত্যা করেছিল। তবে এলায়াস এইগুলোর ব্যাপারে কিছুই জানে না। আমরা এটা জেনেছি যে এলায়াসকে দত্তক নেওয়া হয়েছিল, তবে তার আসল পিতামাতা কোথায় এই ব্যাপারেও সে অনেক কিছু জানে না। তবে এই ছেলেটাকে যদি আপনি প্রথম থেকে দেখে থাকেন তাহলে তার আচরণটা একটু অদ্ভুত মনে হচ্ছে, খুবই রেস্টলেস মনে হচ্ছে, যেন সে সবার থেকেই ক্ষুব্ধ, খুবই ডিপ্রেস, যেন তার লাইফে শান্তি বলে কিছুই নেই। তার অনেক কারণও রয়েছে। ছোটবেলায় তার পরিবার তাকে অনাথ আশ্রমে ফেলে এসেছিল, মোটামুটি ছোটবেলার গল্পটা তার ভালো কাটেনি। অন্যদিকে সেই 1890-তে ইন্সপেক্টর হিলিংহেড সেও তো সেই স্যার জুলিয়ান হারকারের আঙ্গুলের ছাপটা কোনো মতে নিয়েছে এবং তাদের পুলিশ চিফকে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে যে স্থানে সেই মৃতদেহটা পাওয়া গেছিল সেই স্থানে স্যার জুলিয়ান হারকার ছিল। সম্ভবত সেই এই অজানা মানুষটাকে হত্যা করেছে। তবে সে তো এত কিছু প্রমাণ করতে পারছে না, কারণ সেই স্যার জুলিয়ান হারকার সেই সময় সেই স্থানের সব থেকে ক্ষমতাশালী একজন ব্যক্তি, ধনী। তার কথায় পুলিশেরা, পলিটিশিয়ানরা জাস্ট উঠে বসে। যাই হোক, সেই স্যার জুলিয়ান হারকারকে তো ডাকা হয়, তবে হিলিংহেড তাকে দোষী প্রমাণ করবেই বা কি করে? একই সাথে স্যার জুলিয়ান হারকারের কাছে সেই হিলিংহেডের এমন কিছু ছবি আছে যেটা বাইরে প্রকাশ করে দিলে হিলিংহেডের গোটা জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এখন ব্যাপারটা হিলিংহেডের জীবনের, তার কেরিয়ারের, তার পরিবারে। সে স্যার জুলিয়ান হারকারকে ফাঁসাবে নাকি নিজের জীবনটাকে বাঁচাবে? স্যার জুলিয়ান হারকার তাকে একটা চয়েস দেয় যে এই ছবিগুলো বাইরে প্রকাশ হবে না যদি হিলিংহেড তার সেই বন্ধুটা অর্থাৎ সেই জার্নালিস্ট যার নাম হচ্ছে হেনরি, তাকে সেই খুনের দায় ফাঁসিয়ে দেয়। অন্যদিকে সেই 1941 সালের যে পুলিশ অফিসার ছিল অর্থাৎ চার্লস হোয়াইটম্যান, তার সাথে থাকা সেই বাচ্চাটাকে কেউ একজন হত্যা করেছে, সেই বুড়িটা হত্যা করেছে। তবে হোয়াইটম্যান তার বিচার চায়। হোয়াইটম্যানকে জানতে হবে যে এই থানার সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাইরে কে শেয়ার করছে, তার সাথে ফোনে যে কথা বলতো বা সেই বুড়িটা এত কিছু জানলো কি করে যে থানাতে একটা বাচ্চা মেয়ে এসেছিল। কেউ তো সব তথ্যগুলো বাইরে লিক করছে। ইন্সপেক্টর হোয়াইটম্যান এবং তার পার্টনার ক্যালোওয়ে তারা দুজন একত্রে তদন্ত চালিয়ে জানতে পারে যে এই তথ্যগুলো তাদেরই অফিসের আরেকজন কর্মী অর্থাৎ ক্যাথলিন সে লিক করছিল। ক্যাথলিন এই ইনফরমেশনগুলো পাঠাতো একটা প্রাইভেট ব্যাংকে যেটার নাম হচ্ছে হারকার অ্যান্ড কো। সো তারা সেখানে গিয়ে পৌঁছে এবং হোয়াইটম্যান সেই ব্যাংকের ম্যানেজারকে দেখেই চিনতে পেরেছে সেটা তো আর কেউ না, সেটা তো সেই বৃদ্ধা যে এস্টারকে হত্যা করেছিল। হোয়াইটম্যান বন্দুকের ভয় দেখিয়ে তাকে আলাদা একটা স্থানে নিয়ে চলে যায় প্রশ্ন করার জন্য। সে স্বীকার করে যে সেই বাচ্চাটাকে অর্থাৎ এস্টারকে সে হত্যা করেছে, তবে কেন সবকিছু সে জানায় না। ইন্সপেক্টর ক্যালোওয়ে সেখানে দাঁড়িয়ে সবকিছুই শুনতে পেয়েছে এবং সে সবাইকে সঠিকভাবে বিচার দেবে। ইন্সপেক্টর হোয়াইটম্যান তারও তো বিচার হবে, কারণ প্রথমে সে একটা মানুষকে হত্যা করেছিল না তাকে ফাঁসানোর জন্য। অন্যদিকে এই বৃদ্ধা তারও তো বিচার হবে। তবে সেই মুহূর্তে পুলিশ চিফ সেখানে এসে পৌঁছায় যে সেই ক্যালোওয়েকে হত্যা করে ফেলে, কারণ সে অনেক কিছু শুনে ফেলেছে এবং সেখানে যে বৃদ্ধাটাকে বেঁধে রাখা হয়েছিল, যাকে নানান প্রশ্ন করা হচ্ছিল, সেটা আর কেউ না, সেই পুলিশ চিফেরই নিজের মা। অন্যদিকে এখন সাল হচ্ছে 2053 এবং আমরা সেই ইন্সপেক্টর আইরিস ম্যাপেলউডকে দেখতে পাই। আমরা দেখেছিলাম যে সেই আইরিস প্রফেসর ডিফোর সাথে কথা বলছিল, তবে তার সাথে বিশ্বাসঘাতকতা হয়। প্রফেসর ডিফো একটা সংগঠনের সাথে যুক্ত যেটার নাম হচ্ছে চ্যাপেল প্যারালিওস, যারা আইরিসকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং সেই সংগঠনের যে লিডার সেটা আর কেউ না, সেটা হচ্ছে সাহারা হাসান।
তবে যেহেতু সময়টা হচ্ছে 2053 অর্থাৎ বর্তমান সময় থেকে 30 বছর আগে, তো অবভিয়াসলি সাহারার বয়স হয়ে গেছে এবং সে সবকিছু দেখে নিয়েছে। মানে আমরা এখন 2023-এ যে সাহারাকে দেখছি তার এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে, যেটা 2053 সাহারা তো দেখে নিয়েছে। সে দেখে নিয়েছে যে একটা বড় পরমাণু বিস্ফোরণ হবে, যেটাতে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, যেটার জন্য দায়ী হচ্ছে সেই এলিয়াস ম্যানিক্স নামক সেই ছেলেটা। তবে যে বিস্ফোরণটা হয়েছিল সেটা র্যান্ডম না, এটা প্রি প্ল্যান্ড ছিল। তারা আইরিসকে থ্রোট নামক একটা যন্ত্রের কাছে নিয়ে যায়, যেটা আর কিছু না, টাইম ট্রাভেল করার মতন একটা যন্ত্র। প্রফেসর ডিফো তাকে এক্সপ্লেন করে যে টাইম ট্রাভেলের যে নলেজটা তার কাছে ছিল সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এখানে সময়টা ভিন্নভাবে কাজ করে, এখানে প্রতিটা পার্টিকেল স্প্লিট হয়ে অর্থাৎ টুকরো টুকরো হয়ে সময়ের বিভিন্ন শাখাতে গিয়ে পৌঁছায়। সো একটু কমপ্লিকেটেড জিনিসটা। যাই হোক, সেই সাহারা হাসান সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে যে কিভাবে সে এলিয়াস ম্যানিক্স টাইম ট্রাভেল করে অতীতটাকে চেঞ্জ করেছে। সে এই 2053 থেকে 1890-তে যাবে, সেখানে গিয়ে সে স্যার জুলিয়ান হার্কারের পরিচয়টা নেবে। সেখান থেকে সে একটা কাল্ট তৈরি করবে, একটা গ্রুপ, যে গ্রুপের লিডার সে থাকবে। তার সেই গ্রুপ যার প্রভাব গোটা দেশের চরম, এবং তারাই সে অতীত থেকে এমন এমন কিছু কাজ করা শুরু করবে যেটা একটা চেইন অফ ইভেন্ট তৈরি করবে। এবং এই ইভেন্টের কারণে একটা সময় সেই এলিয়াস ম্যানিক্স, যে বর্তমানে জেলে বন্দি, সে সম্পূর্ণ শহরটাকে বোম মেরে উড়িয়ে দেবে। আমি আগের ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে এক একটা চেইন অফ ইভেন্ট তৈরি হয়। আর যদি ব্যাপারটা বুঝতে আপনার এখনো জটিল লাগে তো শুনতে থাকুন, জিনিসটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমরা 2023-এ সেই সাহারা হাসানকে দেখেছিলাম, সে একটা পুরনো রেকর্ডিং শুনছিল, যে রেকর্ডিংটা প্রায় কয়েক দশক আগে করা হয়েছিল। রেকর্ডিংটা করেছিল স্যার জুলিয়ান হার্কার এবং সেখানে আইরিস ম্যাপেলুডের কথা উল্লেখ ছিল, আগের ভিডিওতে যেটা নিয়ে বলেছিলাম। সো সাহারা যখন জিনিসটা শুনছে তখন তো আইরিসের জন্মই হয়নি। এখন সাল হচ্ছে 2053 এবং সে আইরিসকে ফাইনালি এখন হাতে পেয়েছে এবং সে আইরিসকে জিজ্ঞেস করছে যে তার সাথে সেই এলিয়াস ম্যানিক্সের কি সম্পর্ক। তবে সেই কমান্ডার ম্যানিক্স আইরিসের মগজটা এমনভাবে ধুলাই করেছে যে সে প্রথম থেকে এই মানুষগুলোকে সন্ত্রাসী মনে করে যাচ্ছে এবং সে গোপনে তার ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিয়েছে। ফলস্বরূপ কমান্ডার ম্যানিক্স তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে হামলা চালায়। বহু নিরীহ মানুষ মারা যায় অবভিয়াসলি। তারা আইরিসকে তো বলেছিল যে এই কমান্ডার ম্যানিক্স একজন সন্ত্রাসী, যার কারণেই 2023-এ প্রচুর নিরীহ মানুষ মারা যাবে। আজকে যে বর্তমানের ইউটোপিয়া, যে শান্তির দুনিয়া, এই দুনিয়াটাকে কমান্ডার ম্যানিক্স লক্ষ লক্ষ নিরীহ মানুষদের মৃতদেহের উপরে বানিয়েছে। তবে আইরিস সেগুলো বিশ্বাস করে না। কমান্ডার ম্যানিক্স সেখানে এসে পৌঁছায় এবং সেই ডিভাইসটার সামনে চলে আসে, যেটার মাধ্যমে টাইম ট্রাভেল করা হয়। যন্ত্রটাকে তারা দ্য থ্রোট নাম দিয়েছে এবং কমান্ডার ম্যানিক্সকে দেখে খুবই কনফিডেন্ট মনে হচ্ছিল, যেন সে জানে যে সেই যন্ত্রটাকে কিভাবে চালাতে হয় বা সেটা কিভাবে কাজ করে, যেন সে এর আগেও এসেছে। এখন হচ্ছে বর্তমান সময় এবং সাল হচ্ছে 2023। সেই ইন্সপেক্টর হাসান জানার চেষ্টা করছে যে সেই এলিয়াস ম্যানিক্স ছেলেটার হিস্ট্রি কি, তার আসল পিতামাতা কারা, এবং সে ফাইনালি খুঁজে তার মায়ের কাছে গিয়ে পৌঁছায়। এবং আমরা জানতে পারি যে তার মায়ের বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার ছেলেকে অনাথ আশ্রমে পাঠানোর, বরং তার পিতা তাকে ফোর্স করিয়েছে। তবে কেনই বা এই কাজটা করবে সে? ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে যে তার পিতাটা আসলে কে। তার পিতাকে সে ড্যানি বলে তো ডাকতো, তবে তার একটা ভালো নামও রয়েছে, সেটা হচ্ছে বারবার। এবং এই নামটা ইন্সপেক্টর হাসান ভালোই জানে, কারণ তার সিনিয়র অফিসার হচ্ছে সেই বারবার। হাসান যখন তাকে ফোন করে তখনই সত্যটা রিভিল হয়ে যায় যে হ্যাঁ, সে ইন্সপেক্টর বারবার, সেই এলিয়াসের আসল পিতা। তবে এখন সে আর নেই, উধাও হয়ে গেছে। তবে সে একা না, সেই এলিয়াসকে নিয়ে সে কোথায় গুম হয়ে গেছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর হাসান তারপর সেই বারবারের বাড়িতে গিয়ে পৌঁছায়, মানে তার সিনিয়র অফিসারের বাড়িতে। সেখানে তো অবভিয়াসলি কেউ নেই, তবে সেই রেকর্ডিংটা সে খুঁজে পায় যেটা সে প্লে করে। আর কেউ না, সেই রেকর্ডিংটা করেছিল স্যার জুলিয়ান হার্কার, অবশ্যই প্রায় কয়েক দশক আগে। এবং সে জানতো যে সাহারা হাসান এই মুহূর্তে তার বাড়িতে এসে এই রেকর্ডিংটা প্লে করবে। ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ না, যে তারা প্রত্যেকটা জিনিস জানে যে কে কখন কোথায় যাবে এবং কে কখন কোন কাজটা করবে। সে ইন্সপেক্টর হাসানের জন্যই সেই রেকর্ডিংটা সেখানে রেখে গিয়েছিল। শুধু রেকর্ডিং না, বরং একটা চাবিও রয়েছে। তবে কিসের চাবি সেটা? হাসান তার বাকি পুলিশদের কাছে এই জিনিসটা প্রুভ করতেই পারছে না যে এই শহরে একটা বড় পরমাণু বিস্ফোরণ হবে এবং দিনটা আজকে। তবে একটা মানুষ যে 1941 সালে বসে এই রেকর্ডিংটা করেছে, সে জানবেই বা কি করে যে 2023-এ আজকের দিনে সেই পরমাণু বিস্ফোরণটা হবে? এই কথা তো কেউ তো বিশ্বাস করবে না। বিশেষ করে সেই মানুষটা তখন রেকর্ড করেছে যখন হিরোশিমা বা নাগাসাকিতে সেই পরমাণু বোমটা ফেলাই হয়নি। এখন মানলাম যে স্যার জুলিয়ান হার্কার এবং তার সেই গ্রুপটা লুকিয়ে লুকিয়ে এক টাইপের বোম বানিয়েছে, তবে সেটা বানাবে কোথায়? মানে পরমাণু বোম, এটা তো এমন না যে ঘরে বসে আপনি বানিয়ে দিচ্ছেন। একটা বড় ল্যাবরেটরি প্রয়োজন, এত সিকিউরিটি প্রয়োজন। শহরের বুকে লুকিয়ে থেকে এরকম একটা বোম বানানো কি অতটাই সহজ? তবে কি হবে যদি জিনিসটা তারা গোপনে আন্ডারগ্রাউন্ডে করে থাকে? সেই ব্যাংকের কথা মনে আছে তো, হার্কার অ্যান্ড কো?
যেটা স্যার জুলিয়ান হারকার ফাউন্ড করেছিল, বানিয়েছিল। তারা সেই ব্যাংকে গিয়ে পৌঁছায়। হাসান সেই চাবিটা দেখায়, যেটা দেখে সেই ব্যাংকের কর্মী জানায় যে এই চাবিগুলো তো তাদের সেই পুরনো ভল্টের, মানে সেই বিশ্বযুদ্ধের আগে যে ভল্টগুলো ব্যবহার করা হতো ব্যাংকে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই ভল্টটা 1941 সালে সাহারা হাসানের নামে বুক করা হয়েছিল। সাহারা এই জিনিসটা শুনে অবাক যে তার নামে একটা ভল্ট 1941 সালে বুক করা হয়েছে। সাহারা চলে যায় সেই ব্যাংকের ভল্ট এবং সত্যি সেখানে একটা পরমাণু বোমা রয়েছে। এখন চারিদিকে বোম স্কোয়াডের লোক ডাকা হচ্ছে, কে ডিফিউজ করবে। জিনিসটা এতটা কমপ্লিকেটেড, কেউ বুঝতে পারছে না। তার সিনিয়র অফিসার বারবার যে ছিল সেই কালপ্রিট, সে আবারও হাসানকে ফোন করে এবং তাকে আরেকটা স্থানে আসতে বলে সাক্ষাৎ করার জন্য। সেও কিন্তু হাসানকে একই কথা বলে যে এই যে মিশনটা হবে, LIS এর কারণে যে বিস্ফোরণটা হবে, এটার জন্য সাহারাই অনেকটা দায়ী। তবে কিভাবে? যাই হোক, সাহারা গোপনে সেখানে গিয়ে পৌঁছায়। বারবার এবং LIS তারা দুজনেই সেখানে উপস্থিত ছিল এবং তাদের হাতে সেই রিমোটটা ছিল যেটা প্রেস করলেই বিস্ফোরণ হবে। সেখানে তারা আবারও পুরনো একটা রেকর্ডিং চালু করে, যেটাকে স্যার জুলিয়ান হারকার কয়েক দশক আগে রেকর্ড করেছিল, মানে যখন সে জীবিত ছিল। এখন আপনাদের মাথায় এই প্রশ্নটাও আসতে পারে যে এই রেকর্ডিংগুলো মাঝে মাঝে আসছে কোথা থেকে, মানে সেই মানুষটা কত আগে রেকর্ড করেছে সেটা এখানে এখন কিভাবে আসলো, এটাও জানতে পারবেন। ডোন্ট ওয়ারি। সো সেই রেকর্ডিংয়ে বেসিক্যালি LIS এর মগজ ধুলাই করা হয়েছে। দেখুন, ডিপ্রেশন, স্যাডনেস একটা বড় সড়ো জিনিস, এটাকে অদেখা করা যায় না। LIS ছোটবেলা থেকে তার পরিবার পায়নি, তার সাথে খুব খারাপ জিনিস হয়েছে এবং এই জিনিসটাকে অস্ত্র বানিয়েই কিন্তু বহু মানুষ সুযোগের সদ্ব্যবহার করে থাকে। LIS যে ভেতর থেকে ভেঙে পড়েছে, তাকে আরও ভাঙার চেষ্টা চলছে এখানে। অন্যদিকে সাহারার সাথে যে পুলিশ অফিসার ছিল, সে গোপনে সেই স্থানে আক্রমণ করেছে। সেই লড়াইয়ের দরুন ইন্সপেক্টর বারবার সে তো মারা যায়, তবে LIS এর হাতে রিমোটটা ছিল। LIS বুঝতে পারছে না যে তার আসল পরিবারটাকে কারা তার সাথে ভালো আচরণ করবে, কারণ সারা জীবনে সে শুধু খারাপ আচরণটাই দেখে এসছে, খারাপটাই দেখে এসছে। তবে ইন্সপেক্টর হাসান কোনো মতে তাকে কনভিন্স করে নেয় এবং তার হাত থেকে বোমের রিমোটটা নিয়ে নেয়। মোটামুটি এই যাত্রায় তো তারা বেঁচে গেছে। অন্যদিকে সেই ভবিষ্যতে 2053 সালে কমান্ডার ম্যানিক্স সেই থ্রোট নামক যন্ত্রটার সামনে এসে পৌঁছায়, যেটার মাধ্যমে টাইম ট্রাভেল হয় এবং সে প্রফেসর ডিফোকে আদেশ দেয় যে টাইমটা 1890-তে সেট করতে। সে সেখানে টাইম ট্রাভেল করবে, মানে সে জানে যে তাকে কখন গিয়ে কোথায় কি করতে হবে এবং সে যদি না করে তাহলে সে সাহারা হাসানকে সম্পূর্ণভাবে জানে মেরে ফেলবে। সেখানে ঝামেলা হয় এবং সাহারা একজনের বন্দুক কেড়ে নিয়ে গুলিটা সরাসরি ম্যানিক্সের পায়ে মারে। তবে ম্যানিক্স আপাতত জীবিত এবং সে আইরিসকে আরেকটা দায়িত্ব দিয়ে যায় যে তার হাতে রয়েছে এই দুনিয়ার ভবিষ্যৎ। মোটমাট আইরিসকে সে যেভাবে মগজধোলাই করে নিয়েছে, সে কমান্ডার ম্যানিক্সকে তো তার একদম আইডল মনে করে। সাহারা সেখানে সত্যি কথাটা তুলে ধরে যে হ্যাঁ, সে ম্যানিক্সের জন্যই লন্ডনে এতগুলো মানুষ মারা গিয়েছিল। আসলে সেই বিস্ফোরণটা তার কারণেই হবে, যেটা কিন্তু ম্যানিক্স অস্বীকার করে না। সে মেনে নেয় যে হ্যাঁ, তার জন্যই হয়েছে। তবে তাকে আটকাবে কে এখন? আর কি, ম্যানিক্স যেখানে যেতে চেয়েছিল সেখানেই যায়। বাই দ্য ওয়ে, সে যখন টাইম ট্রাভেল করছিল আমরা দেখেছিলাম যে সে স্প্লিট হয়ে 3টে খণ্ডে বিভক্ত হয়ে যায়। এখন এক্স্যাক্টলি এই টাইম ট্রাভেল ডিভাইসটা, যেটার নাম হচ্ছে থ্রোট, এটা কিভাবে কাজ করে সিরিজের প্রথম সিজনে কিন্তু এটা এক্সপ্লেন করেননি। অন্যদিকে সে অতীতে যদি যাওয়া যায়, 1890-তে ইন্সপেক্টর হিলিংহেড, তাকে তো বলা হয়েছিল যে তার সেই পার্টনার, সেই জার্নালিস্ট হেনরিকে যদি ফাঁসিয়ে দেয় তাহলে সে কমপ্লিটলি ফ্রি, সে মুক্ত। কিন্তু হিলিংহেড সেটা করে না, বরং সে খুনের দায়টা নিজের উপরে নিয়ে নেয়। তার মেয়ে পলি, সে জানতো যে তার পিতা দোষ করেনি, তার পিতার চোখ দেখে সে বুঝতে পারছে, তবে তার পিতা তো নিজেই স্বীকার করেছে। অন্যদিকে সে চার্লস হোয়াইটম্যান, যাকে তাদেরই চিফ আটকে রেখেছে। তবে চার্লস তো বিচার চায়, সে কোনো মতে সেই চিফকে ঘায়েল করে সরাসরি চলে যায় সেই হারকার ম্যানশনে। এবার সে সেই বৃদ্ধাকে হত্যা করতে পিছুপা হয় না। সে বৃদ্ধাকে বলুন তো, সেই পলি, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, অর্থাৎ সেই ইন্সপেক্টর হিলিংহেডের নিজেরই মেয়ে। তো যাই হোক, হোয়াইটম্যান পলির মাথায় সরাসরি গুলি মেরে হত্যা করে দেয় এবং চলে যায় স্যার জুলিয়ান হারকারের সাথে সাক্ষাৎ করতে। হোয়াইটম্যান সরাসরি গিয়ে তাকে গুলি মারে, তবে হারকার জানায় যে সে অনেক লেট করে ফেলেছে, সে যেটা করতে চেয়েছিল সেটা অলরেডি হয়ে গেছে, এটা একটা লুপেরই তো অংশ আর কি। সে হাসি মুখে মৃত্যুবরণ করে। আর এটাই তো সেই ইন্সপেক্টর হাসানের মুখে আমরা একটু আগে শুনেছিলাম না, যখন সেই ল্যাসের সাথে কথা বলছিল যে সেই স্যার জুলিয়ান হারকার 99 বছর বয়সে মারা যাবে, একজন পুলিশ তাকে হত্যা করবে। এটাই হচ্ছে সেই মুহূর্তটা। যাই হোক, হোয়াইটম্যান সেই ছোট বাচ্চা মেয়েটার মৃত্যুর বদলা নিয়ে নিয়েছে এবং তারপর সে সারেন্ডার করে নেয়। অন্যদিকে সেই প্রফেসর ডিফো, সে শেষবারের মতন চেষ্টা করে সেই স্যার জুলিয়ান হারকারকে আটকানো, এবং সেই প্রফেসর যদি সেই সময়কালে গিয়ে হারকারকে আটকে দেয় তাহলে হয়তো তারা এই ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে পারবে। তবে আইরিস এটা হতে দেয় না। যেমনটা বলেছিলাম, সবকিছু আগে থেকে লেখা রয়েছে, এটা একটা লুপের অংশ, যেটা একবার হয়েছে সেটা আবারও হবে, বার হবে। প্রফেসর ডিফো যখন তার নিজেরই মৃতদেহটা দেখেছিল, তখন দেখেছিল তার হাতে একটা ট্যাটু ছিল, যে ট্যাটুটা টাইম ট্রাভেল করার জন্য হয়েছিল। সে বুঝে যায় যে হ্যাঁ, তার মানে সে একবার টাইম ট্রাভেল করেছে এবং তাকে অবশ্যই আবারও টাইম ট্রাভেল করতে হবে সেই হারকারকে আটকানোর জন্য। এবং তার যে চোখে একটা গুলি লেগেছিল, সেই গুলিটা আর কেউ না, সেই আইরিসই মেরেছিল এবং সে জানে যে আইরিস আবারও গুলি চালাবে। আইরিস তাকে বহুবার আটকানোর চেষ্টা করে, তবে প্রফেসর ডিফো জাস্ট একটাই কথা বলে যে ক্যাচ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ যদি আমাকে ধরতে পারো তো ধরো।
সো সে যখন ধীরে ধীরে সেই থ্রোট সেই যন্ত্রটার মধ্যে প্রবেশ করছে তখনই আইরিস তার উপরে গুলিটা চালিয়ে দেয়, যেটা সরাসরি তার চোখে গিয়ে লাগে এবং সে সময়ের ওই পারে গিয়ে পৌঁছায়। তবে আমাদের জামা কাপড়, বন্দুকের গুলি, যেহেতু এগুলো ইনঅর্গ্যানিক ম্যাটার, সেই কারণে এই জিনিসগুলো টাইম ট্রাভেল হয় না, জাস্ট মানুষদের শরীরটাই যায়, যে কারণে সেই প্রফেসরের দেহটা আমরা উলঙ্গ অবস্থায় পেয়েছি। একই জিনিস আমরা টার্মিনেটর সিনেমাতেও তো দেখেছি। সো এইভাবেই প্রফেসর ডি4 বডিগুলো 4টে আলাদা আলাদা সময়কালে গিয়ে পৌঁছায়, যেখানে তার চোখে ক্ষতচিহ্ন কিন্তু কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। বাট সে 4টে আলাদা আলাদা সময়কালে কিভাবে গিয়ে পৌঁছালো? সে তো 1890-তে যেতে চেয়েছিল, 4টে আলাদা সময়তে কিভাবে গেল? দেখুন, এটার অনেকগুলো থিওরি রয়েছে। অনেকে মনে করে যে প্রফেসর ডি4 জাস্ট একবার না বহুবার টাইম ট্রাভেল করেছে। কখনো সে 1890-তে গিয়েছিল, যেখানে সে ব্যর্থ হয়েছে। তারপর সে 1941, 2023 এরকমই বহু স্থানে টাইম ট্রাভেল করেছে, তবে কোনোবারই সে সফলতা পায়নি। যাই হোক, বর্তমান সময় 2023-এ সাহারা হাসান তারপর সে এলাইসকে নিয়ে চলে যায় তার মায়ের কাছে। তার মায়ের নাম হচ্ছে সারা। ইন্সপেক্টর হাসান চায় যে এলাইসের মা অর্থাৎ সারা যাতে শেষবারের মতো এলাইসের সাথে সাক্ষাৎ করুক। এতে এলাইস অন্তত খুশি হবে, কারণ সে খুবই একা ফিল করে। তার মা তাকে দেখতে এসছে, এটা দেখতে পেয়ে সে খুব খুশি হবে। তবে সারা তখন তার সাথে সাক্ষাৎ করে না। কেন করে না? এটার বিভিন্ন কারণ হতে পারে। সে মা হিসেবে একটা সময় এলাইসকে ফেলে রেখে চলে এসেছিল, তার সাথে কোনোদিন সাক্ষাৎ করেনি, সেই কারণে হয়তো সে তার মুখটা দেখতে পাচ্ছে না লজ্জায়, এটা হতে পারে। অনেক কারণ হতে পারে। তবে এই জিনিসটা এলাইসের উপরে একটা নেগেটিভ এফেক্ট ফেলে। এলাইস মনে মনে একটু তো খুশি হয়েছিল যে সে অন্তত তার মায়ের সাথে আবারও সাক্ষাৎ করবে। তবে যেহেতু তার মা তাকে দেখতে ইচ্ছুক না, তখনই তার মাথাটা যায় বিগড়ে। সেই বোমের যে রিমোটটা ছিল সেটা তো পুলিশরা রিকভার করে নিয়েছে। তবে সেই ইন্সপেক্টর বারবার, এলাইসের পিতা, তাকে একটা কোড দিয়েছিল, একটা নাম্বার, যেটা জাস্ট ফোনে ডায়াল করলেই বোমটা ট্রিগার হয়ে যাবে। এবং এলাইস সেখানে উপস্থিত একটা বাচ্চা ছেলের থেকে ফোন চুরি করে নেয় এবং সেই নাম্বারটা ডায়াল করে। ইন্সপেক্টর হাসান তাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, তবে কোনো লাভ নেই, কারণ ইতিহাস আবারও পুনরাবৃত্ত হচ্ছে। যেটা অলরেডি হয়েছে সেটা আবারও তো হবে। এই সময়ের রেখায় প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কাজটা করেছে। ইন্সপেক্টর হিলিংহেড, যে বিনা কারণে একটা খুনের দায় নিজের উপর নিয়ে নেয়। ইন্সপেক্টর হোয়াইটম্যান, যে নিজের মৃত্যুদণ্ডটা মেনে নেয়। এবং সবশেষে 2023-এ এলআইএস সেই বোমের ট্রিগারটা টিপে দেয়। সালটা হচ্ছে এখন 1890। আমরা ম্যানিক্সকে দেখতে পাই যে টাইম ট্রাভেল করে সেই স্থানে গিয়ে পৌঁছেছে এবং তার মুখে হাসি, মানে সে এক অট্ট হাসি, কারণ সে যেটা করতে চেয়েছিল সেটা আবারও হয়েছে। এই লুপটাকে সে কন্টিনিউ বজায় রেখেছে, যাতে কোনোভাবে এই লুপটা ব্রেক না করা যায়। আশা করি এই লুপটা এখন আপনারা বুঝতে পেরেছেন যে সেই কমান্ডার ম্যানিক্স 2053 থেকে অতীতে যাবে। অতীতে গিয়ে সে স্যার জুলিয়ান হার্কারের পরিচয়টা নেবে এবং একটা কাল্ট তৈরি করবে, এবং তাদেরই করা প্রত্যেকটা কাজ সময়ের সাথে সাথে একটা চেইন অফ ইভেন্ট তৈরি করবে, যেটার কারণে এলাইস সে বোমটাকে বিস্ফোরণ করাবে। এই বিস্ফোরণের পরে এক ভিন্ন দুনিয়া তৈরি হবে, যে দুনিয়াতে এই এলাইস কমান্ডার ম্যানিক্সে পরিণত হবে এবং সে হয়ে যাবে এই দুনিয়ার হিরো, যে দুনিয়াটা সে চেয়েছিল। তবে এখন যদি প্রশ্ন আসে সেই রেকর্ডিংগুলো, অতীতে স্যার জুলিয়ান হার্কার বা ম্যানিক্স দুজন তো একই মানুষ, তারা সময়ের সাথে সাথে সেই রেকর্ডিংগুলোকে রিজার্ভ করে রেখেছে। যেমনটা জানেন যে অতীত থেকে বর্তমান অবধি কিন্তু সেই ম্যানিক্সের কাল্ট, তাদের যে গ্রুপটা ছিল সেটা রয়েছে, এবং তারা সময়ের সাথে সাথে এই রেকর্ডিংগুলো সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিয়েছে যাদেরকে সেটা শোনা প্রয়োজন। তবে কাদের কাছে পৌঁছে দিতে হবে, কারা এই রেকর্ডিংটা শুনবে, কারা কখন কোন কাজটা করবে, এটা তো আপনাকে আগে থেকে জানতে হবে। এত জটিলে যাচ্ছি না, শুনতে থাকুন, আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্লেন করছি। তারপরে ম্যানিক্স লেডি আগাথার সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ সেই অরিজিনাল স্যার জুলিয়ান হার্কারের মা। স্যার জুলিয়ান হার্কার সেই মানুষটা যে 1888 সালে যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি, সম্ভবত সে মারা গিয়েছে। তবে ম্যানিক্স নিজেকে স্যার জুলিয়ান হার্কার বলে পরিচয় দেয়, এবং সেই বৃদ্ধা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে, সে তার নিজের ছেলেকে এতটাই ফিরে পেতে চায় যে সে ম্যানিক্সের কথাগুলো বিশ্বাসও করে নেয়। যদিও ম্যানিক্স পরে সত্যটা স্বীকার করে যে সে কোথা থেকে এসেছে, তবে লেডি আগাথার এই মুহূর্তে যেটা প্রয়োজন ম্যানিক্স সেটা তাকে দেবে। ম্যানিক্স তাকে টাকা পয়সা, পরিবার, শান্তি সবকিছু এনে দেবে। তাকে জাস্ট ম্যানিক্সকে তার নিজের ছেলে অর্থাৎ স্যার জুলিয়ান হার্কারের মতনই ভালোবাসতে হবে। আর তারপর থেকেই স্যার জুলিয়ান হার্কারের জায়গাটা ম্যানিক্স নিয়ে নেয়। তারপর সেই 1890 যে স্থানে প্রফেসর ডি4 বডিটা পড়েছিল, সময় মতন ম্যানিক্স সেখানে চলে যায় বডিটা আনার জন্য। আর যেমনটা জানেন যে সেই হেনরি নামক জার্নালিস্টটা ম্যানিক্সের ছবিটা তুলে নেয়। তারপরের ঘটনা তো আমরা জানি। আর তারপরের সবকিছু সেইভাবে পরিবর্তন হতে থাকে যেভাবে ম্যানিক্স প্ল্যান করেছিল। ম্যানিক্স জানে যে সবকিছু কিভাবে হবে এবং সেগুলো হওয়ার জন্য তাকে কি কি করতে হবে। প্রথমত তাকে সেই অফিসার হিলিংহেডের মেয়ে, যার নাম হচ্ছে পলি, তার মন জয় করতে হবে। আমরা দেখি ম্যানিক্স খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, যার কারণটা আপনারা দেখেছেন যে সেই হাসান ম্যানিক্সকে সেই টাইম মেশিনে প্রবেশ করার আগে পায়ে একটা গুলি মেরেছিল।
সো যাই হোক, পলির মনটা ম্যানিক্স কিন্তু জয় করে নিয়েছে। শুধু তাই না, পলি খুব সুন্দর পিয়ানো বাজায়, ম্যানিক্স সেটারও প্রশংসা করে। আর একই সাথে ম্যানিক্স, যার বর্তমান নাম হচ্ছে স্যার জুলিয়ান হার্কার, তাকে তো গোটা শহর চেনে। সে পলিকে আমন্ত্রণ জানায় তার বাড়িতে, পলি যাতে তার মায়ের হয়ে অর্থাৎ লেডি আগাথার হয়ে রেগুলার পিয়ানো বাজায়। অবভিয়াসলি পলি এত বড় অফার কিভাবে ঠুকরায়, এত বড় একটা মানুষ তাকে এই প্রস্তাবটা দিয়েছে। আর এরই মধ্যে ম্যানিক্সের ক্ষমতা একেবারে তুঙ্গে। তার কাছে কিছু ব্লু প্রিন্ট আমরা দেখতে পাই। ডেফিনেটলি সে একটা ব্যাংক তৈরি করার প্ল্যান করছে, যে ব্যাংকের নিচে সেই ভল্টটা ছিল। আমরা 2023-এ তো দেখেছিলাম যে সেই ব্যাংকের নিচে একটা ভল্ট রয়েছে যেখানে সেই বোমটা ছিল। এবং এই অতীতে অর্থাৎ 1890-তে আমরা ম্যানিক্সকে দেখি প্ল্যান করছে যে কিভাবে সেই ভল্টটা সে বানাবে। সেই বোম বানানোর প্ল্যান সে 1 শতক আগেই করে ফেলেছে। তবে তার এই সাফল্যের মাঝখানে চলে আসে পলির পিতা অর্থাৎ ইন্সপেক্টর হিলিংহেড। আর ইন্সপেক্টর হিলিংহেডের সাথে কি হয় সেটা তো আপনারা দেখেছেন। পলি জানে যে তার পিতা নির্দোষ এবং সেই কারণে সে স্যার জুলিয়ান হার্কারকে রিকোয়েস্ট করে যাতে তার পিতাকে ছেড়ে দেওয়া হয়। পলি দেখেছে যে সেই মানুষটা ক্ষমতাশালী মানুষ, তার কথায় বহু মানুষ ওঠে নামে। তবে স্যার জুলিয়ান হার্কার কি এটা করবে? ডেফিনেটলি না। বরং অফিসার হিলিংহেডকে যখন এক স্থান থেকে আর একটা জেলখানাতে পাঠানো হচ্ছিল, সেই রাস্তার মাঝেই ম্যানিক্স আর লোক দিয়ে হিলিংহেডকে হত্যা করিয়ে দেয় এবং পলিকে এসে মিথ্যে কথা বলে যে হিলিংহেড আত্মহত্যা করেছে, অর্থাৎ পলির পিতা। তারপরের প্রত্যেকটা ইভেন্ট স্যার জুলিয়ান হার্কার বা ম্যানিক্স যেভাবে প্ল্যান করেছে, যেভাবে সাজিয়েছে, ঠিক সেইভাবেই হচ্ছে। সে জানে যে তাকে কি কি করলেই ভবিষ্যৎটা ঠিক সেইভাবেই ট্রিগার্ড হবে। সে ফাইনালি পলির মন জয় করে নিয়েছে। কিছু সময় পরে তারা বিয়ে করে সময় কাটে এবং পলি তাদের একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এবং ম্যানিক্স এই জিনিসটারই তো অপেক্ষা করেছিল এতদিন। আপনারা যদি জিজ্ঞেস করেন যে ম্যানিক্স কি চায়, সে অ্যাকচুয়ালি এগুলো কেন করছে, এত খাটনি, টাইম ট্রাভেল করছে, অতীত পরিবর্তন করছে, নতুন ভবিষ্যৎ তৈরি করছে, কেন? তার একটাই তো স্লোগান যে নো ইউর লাভড। সে জাস্ট একটা জিনিসই চায়, সেটা হচ্ছে ভালোবাসা, যে সেটা কোনোদিনই ছোটবেলায় পায়নি। সে জানে যে এই ভালোবাসাটা সে পলির মাধ্যমেই পাবে এবং এখান থেকেই সে এক নতুন যুগের সূত্রপাত করবে, যে দুনিয়াতে নাকি প্রত্যেককে সমানভাবে ভালোবাসা হবে। অবভিয়াসলি সেই দুনিয়াটা তৈরি করতে হলে তো বহু মানুষের বলিদানও তো দিতে হবে। তারপরে এক রাতে স্যার জুলিয়ান হার্কার বা ম্যানিক্স পলিকে সত্য কথাটা জানায়, তার নিজের আসল পরিচয়টা জানায়, যে সে কোথা থেকে এসেছে, তাদের এত ক্ষমতা আসলো কোথা থেকে। যেমনটা বলেছিলাম, যার মধ্যে ভবিষ্যতের জ্ঞান রয়েছে, তার থেকে শক্তিশালী কেউ হতে পারে না। আমরা ম্যানিক্সের সেই কাল্টটাকে দেখতে পাই, তাদের সেই গ্রুপটা, যেটা প্রায় 1 শতক আগেই তারা তৈরি করে ফেলেছিল, এবং পলিকে এখন সেই গ্রুপেরই অংশ হতে হবে। তাদের যে পুত্র সন্তানটা হয়েছে তার নাম হচ্ছে হেডেন। এবং এবার একটু গেস করুন, সেই বাচ্চাটার বাচ্চায় গিয়ে পরিণত হবে সেই ম্যানিক্স। ম্যানিক্স নিজেরই একটা ব্লাড লাইন প্যারাডক্স তৈরি করেছে, অর্থাৎ নিজের জন্মের জন্য সে নিজেই দায়ী। সেই ছোট্ট ম্যানিক্স ভবিষ্যতে গিয়ে টাইম ট্রাভেল করবে, অতীতে গিয়ে সে বিয়ে করবে, তাদের একটা বাচ্চা হবে, আর এরকম ভাবেই চলতে চলতে অবশেষে ইলিয়াস ম্যানিক্সের জন্ম হবে। আর এইভাবেই সময় কেটে যায়। ম্যানিক্স যেটা চেয়েছিল সেটা সে পেয়েছে। সারা জীবনে সে ভালোবাসা চেয়েছিল এবং পলির থেকে সেটা পেয়েছে। এখন সে বিছানায় শুয়ে রয়েছে, সে বৃদ্ধ, 99 বছর বয়স তার। সে চলাফেরা তো করতে পারছে না, তবে তার মিশনগুলো তার স্ত্রী অর্থাৎ পলি করে দিচ্ছে। পলি তাকে এতটাই ভালোবাসে। তাদের এই ব্লাড লাইন বা এই লুপটাকে বজায় রাখতে গেলে সেই ছোট বাচ্চা মেয়েটা, যার নাম হচ্ছে এস্টার, তাকে হত্যা করতে হবে, যেটা আমরা দেখেছিলাম। সেই কারণেই তো পলি সেই বাচ্চা মেয়েটাকে হত্যা করেছিল। পরে হোয়াইটম্যান সেখানে চলে আসে সেই এস্টারের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। সে পলিকে হত্যা করে দেয় এবং ম্যানিক্স বা স্যার জুলিয়ান হার্কারকেও হত্যা করে দেয়। তবে সে তো বলেছিল যে অনেক দেরি হয়ে গেছে, তার যেটা করার ছিল সে করে দিয়েছে। তার ছেলে অর্থাৎ হেডেন, সে বাকি কাজগুলো এখন করবে। এই গল্পের ইতিহাসটা সে নিজে লিখেছে, যেটাতে ইন্সপেক্টর হোয়াইটম্যানকে মরতে হবে। অন্যদিকে এখন একটু ভবিষ্যতে যাওয়া যাক। সাল 2053 আমরা আইরিসকে দেখতে পাই। আইরিস জানে না যে তার বস অর্থাৎ কমান্ডার ম্যানিক্স কোথায় চলে গেল সেই মেশিনের মাধ্যমে। আইরিস খুবই কনফিউজ যে সে সঠিক কাজ করেছে না ভুল করেছে, সে বুঝতে পারছে না। একটা সত্য তো সে জানতে পেরেছে যে লন্ডনের বুকে অতগুলো মানুষ যে মারা গেছে, সেটার জন্য তার নিজেরই বস দায়ী। এবং এই ভবিষ্যতেও সেই মানুষটার যে গ্রুপটা ছিল, তাদের যে কাল্টটা ছিল, তাদের দাপট বজায় আছে। আইরিসকে না বুঝে কিছু কিছু জায়গায় সাইন করে নিতে হয়। সে জানে যে সাইন না করে তার তো কোনো রাস্তাও তো নেই। কথার কথা সে হয়তো বাইরে প্রকাশ করে দিল যে তাদের কমান্ডার ম্যানিক্স সে বিস্ফোরণটা করেইছিল বা সে টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছে। এই কথাগুলো ধরে নিন আইরিস বাইরে গিয়ে সবাইকে বলে দিল, তখন কি হবে? সেই কারণে তাকে দিয়ে এই সাইনগুলো করিয়ে নেওয়া হয়েছে, যাতে তার কথাগুলো কেউ বিশ্বাস না করে। তবে যে ভুলটা হয়েছে সেটাকে কি ফিক্স করা সম্ভব? কোনোভাবে কি সেই বিস্ফোরণটা হওয়া থেকে আটকানো যাবে কি? ওয়েল, প্রফেসর ডিফো তার সেই টাইম ট্রাভেল থিওরিতে কয়েকটা জিনিস এক্সপ্লেন করেছিল। লাইক, তার এই থিওরির মতে অতীতে এবং ভবিষ্যতে একসাথে টাইম ট্রাভেল করা সম্ভব। সেই ডাউচ পার্টিকেল দিয়ে সে একটা উদাহরণ দিয়েছিল, যেটা স্প্লিট হয়ে দুটো দিকে চলে গিয়েছিল। এবং আমরা এটাও তো দেখেছিলাম যে যারা যারা সেই মেশিনের মাধ্যমে টাইম ট্রাভেল করেছে, তাদের শরীরগুলো কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে তাদের শরীরগুলো আলাদা আলাদা সময়কালে গিয়ে পৌঁছেছে। এখন উদাহরণস্বরূপ সেই প্রফেসর ডিফো, যার আহত শরীরটা
অতীতে গেছে তার মানে সেটা ভবিষ্যতেও তো গেছে। সেই ডাউচ পার্টিকেলের এক্সপ্লেনেশন তো এটাই দিয়েছিল যে বোথ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, অতীতে এবং ভবিষ্যতে একসাথে ট্রাভেল করা। এখন এই হিসাব করলে ম্যানিক্স যে অতীতে গেছে তার মানে তো সেও তো ভবিষ্যতেও তো গেছে। ওয়েল, সেটা নিয়ে আমরা লাস্টে ডিসকাস করছি। আপাতত আসি সেই দিনটার কথায়, যে দিনটা ছিল 18ই জুলাই, যেদিন আইরিস প্রফেসর ডিফোর চোখে গুলিটা মেরেছিল। তবে তার আগেই কিন্তু আইরিস সেই প্রফেসর ডিফোর বডিটা দেখে নিয়েছিল। সেই দিনটা ছিল 14th জুলাই, মানে 14ই জুলাই, 4 দিন আগের। হিসাব মতন 18ই জুলাইতে সে গুলি মেরেছে, তার বডি 4 দিন আগে পাওয়া গিয়েছিল। হিসাব মতন তাহলে সে 4 দিন পরেও টাইম ট্রাভেল করবে, অতীত এবং ভবিষ্যতে একসাথে। সো 18ই জুলাইতে সে যদি সেই মেশিনে প্রবেশ করে, তার মানে 22শে জুলাইতে তার বডি আবার পাওয়া যাবে একই স্থানে। তারা সেই লং হারভেস্ট লেনে গিয়ে পৌঁছায় এবং এবার তাদের সাথে রয়েছে ইন্সপেক্টর হাসান। না ভাই, সে মরেনি, সে জীবিত রয়েছে থ্যাঙ্কস টু আইরিস, কারণ সে ফাইনালি বুঝে গিয়েছিল যে এই হাসান নামক মানুষটা খারাপ না, বরং সে ভালো কিছু করারই চেষ্টা করছে। আইরিস তার ভাই এলবির সাহায্য নিয়েছে, তারা একটা টাইপের যন্ত্র এনেছে যেটার মাধ্যমে আহত প্রফেসর ডিফোর ইমিডিয়েট চিকিৎসা করা সম্ভব। দেখুন, প্রফেসর ডিফোর 4টে আলাদা আলাদা টাইম লাইনে ট্রাভেল করেছে, সেই 1890, 1941, 2023 এবং 2053, প্রত্যেকটাই অতীত। সেগুলোতে সে মৃত, কারণ সময় মতন তার চিকিৎসা হয়নি। অনেক কিছু হতে পারে, আবহাওয়া, সময় মতন চিকিৎসা না হওয়ার নানান কারণ। সেই কারণে এবার তারা প্রিপারেশন আগে থেকে নিয়ে রেখেছে। সময় মতন ডিফো সেখানে চলে আসে, তার চিকিৎসা হয় এবং এখন সে ঠিক আছে। তবে প্রবলেম হচ্ছে যে তারা একটা লুপে ফেসে রয়েছে। তাদের মুখে একটাই কথা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স যদি চায় যে অ্যালাইস বেঁচে থাকবে, তাহলে কারোর কিছু করার নেই। এবং এটাই তো লুপের নিয়ম, যে আপনি কিছু করতে পারবেন না, যেটা হওয়ার সেটা হচ্ছে, সেটা বারবার হবে। এই লুপটাকে কিভাবে ভাঙবে সেটা তাদেরকে খুঁজতে হবে। তখন ইন্সপেক্টর হাসান একটা কথা বলেছিল, যেটা সে এলিয়াস ম্যানিক্সের যে দত্তক নেওয়া পিতা ছিল না, সে বলেছিল, যার নাম ছিল অ্যান্ড্রু। সে বলেছিল যে বৃদ্ধাবস্থায় ম্যানিক্স রিগ্রেটে মারা যাবে, মানে এতগুলো মানুষের যে সে জীবন নিয়েছে সেই দুঃখটা, সেই অনুতাপটা তার ভেতরে থাকবে এবং তার শেষ নিঃশ্বাসটা নেওয়া পর্যন্ত সে সেটা দুঃখ করবে এবং এই জিনিসটাকে তার অস্ত্র হিসাবে ব্যবহার করবে। দেখুন, একটু আগেই তো আমরা দেখেছিলাম যে ম্যানিক্স খুবই হ্যাপি তার স্ত্রীকে নিয়ে, তবে তার মনে দুঃখটা আসলো কোথা থেকে? তাহলে কি ইতিহাস বারবার করে চেঞ্জ হচ্ছে এবং ম্যানিক্স বারবার করে টাইম ট্রাভেল করছে সেই জিনিসটাকে পরিবর্তন করার জন্য, যাতে লুপটা বজায় থাকে, যেটা হয়েছে সেটা যাতে বারবার হয়। তো যাই হোক, ম্যানিক্স যদি সত্যি রিয়েলাইজ করে থাকে যে সে যে কাজটা করেছে সেটা খুব খারাপ কাজ করেছে, হয়তো সে তার নিজের ভবিষ্যৎটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, হয়তো সে চেষ্টা করবে যাতে ভবিষ্যতে সে বিস্ফোরণটা না হয়। আর সেটার জন্য আইরিস ডিসাইড করে যে সে টাইম ট্রাভেল করবে। তবে তার পিঠে তো সেই যন্ত্রগুলো লাগানো ছিল যেটার নাম হচ্ছে স্পাইন। অবশ্যই আইরিস তো টাইম ট্রাভেল করে, তবে সেই যন্ত্রটা টাইম ট্রাভেল করে না। অন্যদিকে ভবিষ্যতে ডিফো এবং হাসান তারা তাদের আগের জায়গাতেই রয়েছে। তারা ভাবছে যে আইরিস যদি সত্যি তার মিশনে সাকসেস হতো, তাহলে তারা এই স্থানে এখন তো থাকতো না। সত্যি তো তাই, অতীত পরিবর্তন হয়ে গেলে ভবিষ্যতে তো পরিবর্তন হয়ে যাবে। হাসানের তাহলে এই জায়গায় থাকার কথা না, তার মানে আইরিস এখনো সফল হয়নি। তারা সেই লং হারভেস্ট লেনে চলে যায় এবং দেওয়ালে সেই খোদাই করা নামগুলো দেখতে থাকে, যেখানে আইরিসের নাম ছিল, যেটার থেকে এটা প্রমাণ হয়েছে যে হ্যাঁ, আইরিস অতীতে চলে গেছে। সেই হয়তো এখানে নামটা লিখেছিল বলে সেই ভবিষ্যতে এখানে নামটা লেখা রয়েছে। তবে সেখানে শুধু আইরিস না, আর একটা নতুন নামও লেখা রয়েছে। তার মানে অতীতে আর একটা কিছু তো পরিবর্তন হয়েছে। আমরা সেই 1890-তে ইন্সপেক্টর হিলিংহেডকে দেখতে পাই, যেমনটা জানেন যে তার উপর এখন খুনের দায়। তবে আইরিস তার সাথে সাক্ষাৎ করে, যে তাকে সত্য কথাটা বলে। আইরিসকেও সেই পার্শ্ববর্তী আর একটা জেলখানায় রাখা হয়েছে। সে হিলিংহেডকে অনেক কথা বলতে চায়, অনেক কিছু বলতে চায়, তবে হিলিংহেড তার কোনো কথাই বিশ্বাস করছে না, যে সে ভবিষ্যৎ থেকে এসেছে হ্যান ত্যান। তবে আইরিসের কাছে সব নলেজ আছে, সে জানে যে হিলিংহেডকে আজকের দিনে অন্য একটা জেলখানায় নিয়ে যাবে এবং এই যাত্রাপথের মাঝেই তাকে হত্যা করা হবে। আইরিসের হাতেও সেই চিহ্নটা রয়েছে, সেই ট্যাটুটা, যেটা সেই মৃতদেহটার হাতেও ছিল, অর্থাৎ ডিফোর মৃতদেহ। এটার প্রমাণ যে যারা যারা টাইম ট্রাভেল করেছে তাদের হাতে এই চিহ্নগুলো রয়েছে। একই সাথে স্যার জুলিয়ান হার্কার বা ম্যানিক্স, তাদের দুজনের ব্যাপারেও সব সত্য সেই হিলিংহেডকে জানিয়ে দেয়। সেই স্যার জুলিয়ান হার্কারকে এমনভাবে ম্যানিপুলেট করতে হবে যাতে সে যেটা করতে চায় সেটা যাতে না হয়। সো ইতিহাস যেমনভাবে লেখা ছিল সেইভাবেই চলতে থাকে। সেই জেলখানা থেকে হিলিংহেডকে নিয়ে যাওয়া হয়। হিলিংহেড ফাইনালি বুঝতে পারে যে হ্যাঁ, তাকে জাস্ট অন্য জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে না, তাকে হত্যা করার প্ল্যান হচ্ছে। সময় মতন স্যার জুলিয়ান হার্কার আসে তার সাথে সাক্ষাৎ করতে, তবে হিলিংহেড তাকে এলায়েস বলে ডাকে। হিলিংহেড তার মগজ ধুলাই করতে থাকে, তাকে ম্যানিপুলেট করতে থাকে, তাকে বলতে থাকে যে যে শান্তির জন্য সেই কাজটা করছে, যে সুখের দুনিয়াটাকে সে বানানোর জন্য এই কাজগুলো করছে, সেটা কোনোদিনই সফল হবে না। সে সুখ তো কোনোদিন পাবে না, বরং তার মধ্যে একটা বেদনা সারা জীবন থেকে যাবে। সে যে পাপটা করেছে তার ফল তাকে ভোগ করতে হবে। ওয়েল, ইতিহাসে কিছু জিনিস তো পরিবর্তন হয় না। ম্যানিক্স হিলিংহেডকে তো হত্যা করিয়ে দেয়, তবে সে জাস্ট ভয় পেয়ে যায় যে হিলিংহেড এত কিছু জানলো কি করে, কে তাকে বলেছে তার আসল নাম যে ইলিয়াস, এটা সে জানলোই বা কি করে। আর এটার পর থেকে তার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ম্যানিক্স তো ভেবেছিল এতদিন সবকিছু তার প্ল্যান মাফিক হচ্ছে,
সে জানে যে মিথ্যে কথা বলে কখনো ভালোবাসা হয় না, তাকে সত্যি কথাটাই বলতে হবে, তবেই তো সে আসল ভালোবাসাটা পাবে যেটা সে চেয়েছে। সে পলিকে সত্য কথাটা বলে নিজের আসল পরিচয়টা দেয় এবং সেটাও বলে দেয় যে পলির পিতা অর্থাৎ হিলিংহেডের মৃত্যুর জন্য সে নিজের দায়ী, আর যার কারণে পলি তাকে ক্ষমা করতে পারে না। ম্যানিক্সের প্ল্যান মতনই সবকিছু হয়, তাদের একটা পুত্র সন্তানের জন্ম নেয়, তবে পলি একদমই আর তাকে দেখে খুশি না। তাদের যে সুখের সংসারটা ছিল প্রথমে, সেটা আর সুখের নেই। এটা হচ্ছে শেষ মুহূর্ত যখন পলি যাচ্ছে সেই ছোট বাচ্চা এস্টারকে হত্যা করার জন্য, এবং পলি স্টিল মনে করে যে কোনোদিন যদি সে সুযোগ পায় তার জুলিয়ান হার্কারকে হত্যা করার, সে করে দেবে। এবং এই সময় এসে প্রায় 99 বছর বয়সে এসে ম্যানিক্স বা হার্কার রিয়েলাইজ করে যে সে যেটা চেয়েছিল সেটা সে পায়নি, বরং এই জিনিসটাকে বন্ধ করা প্রয়োজন। সে তার প্রতিটা মুহূর্ত রেকর্ড করে গেছে, ভবিষ্যতে অ্যালায়েসের জন্য সব বার্তাগুলো রেখে গেছে, যেগুলো শুনে শুনেই তো অ্যালায়েসের মাথাটা বিগড়ে যাবে এবং সে সেই বোমের সুইচটা মেরে দেবে। তবে সে একটা ফাইনাল রেকর্ড করে যেখানে সে এক্সপ্লেইন করেছে যে এতদিন সে যে রেকর্ডগুলো করেছে, এতদিন অ্যালায়েস তার থেকে যে জিনিসগুলো শুনেছে সেগুলো সব মিথ্যে। তাকে যে সুখের প্রমিসটা সে করেছিল, যে সেই বোমের সুইচটা টিপে দিলে যে দুনিয়াটা তৈরি হবে যেখানে সে শুধু ভালোবাসা পাবে, এটা একেবারে মিথ্যে। এই কাজগুলো করে আসলে সে কোনোদিনই ভালোবাসা পাবে না। এবং এটা হচ্ছে সেই রাত যেদিন হোয়াইটম্যান তাদের বাড়িতে আসে, পলিকে হত্যা করে এবং সে হার্কারকে হত্যা করার চেষ্টা করে। তবে হার্কার তাকে থামিয়ে দেয়, তাকে কিছু সত্যি কথা বলে। সে বলে যে ইতিহাসকে পরিবর্তন করা সম্ভব। এস্টার নামক সেই বাচ্চা মেয়েটার জন্য যে হোয়াইটম্যান সবাইকে হত্যা করছে, সেই মেয়েটাকে সে আবারও ফিরে পাবে হয়তো কোনোদিন। তাকে জাস্ট একটা ভালো কাজ করতে হবে, যে কাজটা করতে পারলে প্রতিটা নিরীহ মানুষ যারা যারা মারা গেছে তারা বেঁচে যাবে। সে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করে যে শুধু সে না, বরং তার আগে ইন্সপেক্টর হিলিংহেড এবং ভবিষ্যতে হাসান, তারপর আইরিস ম্যাপেলুর, প্রত্যেকে সেই মৃতদেহটা পাবে যেখান থেকে এই সব গল্প শুরু হয়েছে। এবং এই লুপটাকে ভাঙতে হলে হোয়াইটম্যানকে সেই কাজটা করতেই হবে। সে তাকে সেই টেপটা দিয়ে দেয়। হোয়াইটম্যানের দায়িত্ব যাতে এই টেপটা কোনোভাবে সেই সাহারা হাসানের কাছে গিয়ে পৌঁছায়। তারপর ম্যানিক্স তার নিয়তি মেনে নিয়েছে, সে আর বাঁচতেও তো চায় না এই দুঃখ নিয়ে। ইয়েস, হোয়াইটম্যানের হাতেই সে মারা যায়। ম্যানিক্সের ছেলে তারপর ফোন করে সেখানে, অর্থাৎ হেডেন হচ্ছে সেই পুলিশ চিফ যে হোয়াইটম্যানকে এখন পাগলের মতন খুঁজছে। হোয়াইটম্যান চলে যায়, সে সিল্ক পাবে। কথা মতন সে শেষ একটা ভালো কাজ করতে চায় যাতে প্রত্যেকটা হারিয়ে যাওয়া মানুষ আবারও ফিরে আসে। আর এটা হচ্ছে সেই ইতিহাসটা যেটা সাহারা হাসান এবং আমরা আগেও ডিসকাস করেছি। আমরা শুনেছিলাম যে হোয়াইটম্যানকে গুলি মেরে হত্যা করা হবে, তার অফিসেরই অন্যান্য পুলিশরা তাকে গুলি মারবে, এবং সেটাই হয়। হেডেন তার সম্পূর্ণ ফোর্স নিয়ে সে পাবের মধ্যে গোলাগুলি চালায়, যে গুলিতে হোয়াইটম্যান মারা যায়। আপনি ইতিহাস যতই পরিবর্তন করুন, হোয়াইটম্যানের ভাগ্যে মৃত্যু লেখা রয়েছে। হয়তো সে ফাঁসিতে মরবে, নয়তো সে গুলি খেয়ে মরবে। তবে কি হবে যখন এই লুপটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে? সেই ভবিষ্যতে 2053-তে হাসান এবং প্রফেসর ডিফো সেই লং হারভেস্ট লেনে ছিল, যেখানে দেয়ালে খোদাই করা আর একটা মানুষের নামও সে দেখতে পায়। হোয়াইটম্যান সেখানে হাসানের জন্য একটা চিহ্ন রেখে দিয়ে গেছে। হোয়াইটম্যানকে হত্যা করা হয়েছিল সেই পাবে। তাদের অবশ্যই সেই পাবে যাওয়া প্রয়োজন যেখানে হোয়াইটম্যান লাস্ট গিয়েছিল। তবে সেই পাবটা তো সেই পরমাণু বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। তাদের বরং সেই বিস্ফোরণের একটু আগে সেখানে যেতে হবে, এবং সে সেখানে গিয়েই পৌঁছায়। আর সেখানে একটা ছবি সে আগেও লক্ষ্য করেছিল, সেই হোয়াইট চ্যাপেল অফিসারদের পুরনো ছবি, যেখানে হোয়াইটম্যানেরও ছবি রয়েছে। আর সেই ছবির পিছনেই হাসান সেই রেকর্ডিংটা পায় যেটা ম্যানিক্স হোয়াইটম্যানকে দিয়েছিল। বর্তমানে সে এলায়েসকে যেভাবেই হোক এই রেকর্ডিংটা শুনতে হবে। হাসান চলে যায় এলিয়াসের মায়ের কাছে, সেই সারার কাছে। সারা একটু অবাক হয়ে গেছে যে হাসানকে সে চিনত, সেই হাসান এত বুড়ি হয়ে গেল কি করে আচমকা। যাই হোক, এই ভবিষ্যতের হাসান এখন সম্পূর্ণ প্ল্যান আগে থেকে করে নিয়েছে। সে বর্তমানের হাসানকে ফোন করে এবং বলে যে সেই ফোনটা এলিয়াসকে দিতে বা লাউড স্পিকারে দিতে, যাতে সে শুনতে পায়। এলিয়াস সেই রেকর্ডিংটা শোনে, অর্থাৎ তারই বৃদ্ধাবস্থায় সে যে রেকর্ডিংটা করেছিল। এবং এখানে সে এক্সপ্লেইন করেছে যে শান্তির প্রমিস সে করেছিল, যে এলিয়াস এই কাজগুলো করলে সে জীবনে সুখ পাবে, যেটা সে কোনোদিনই পায়নি ছোটবেলার থেকে, সেটা আসলেই মিথ্যে। এইভাবে সে ভালোবাসা পাবে না। এলিয়াস রিয়েলাইজ করে যে না, বরং বহু মানুষ আছে আশেপাশে যারা তাকে ভালোবাসে, যারা তাকে নিয়ে কেয়ার করে। এবং ফাইনালি এলিয়াস তার কাছে যে নিউক্লিয়ার কোডটা ছিল, যেটা প্রেস করে সে ব্লাস্টটা করিয়েছিল, সে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। যে কারণে এলিয়াস বিস্ফোরণটা করিয়েছিল সেটা আর হয় না। এবার এলিয়াস ফাইনালি তার মায়ের সাথে সাক্ষাৎ করে। আগেরবার তো তার মা তার সাথে সাক্ষাৎ করেনি, তবে এবার সে করে। অন্যদিকে বর্তমান এবং ভবিষ্যতের হাসান একে অপরের সাথে সাক্ষাৎ করে, যে সিনটা দেখতে খুবই অকওয়ার্ড। টাইম টেবিলের থিওরি অনুযায়ী এটা তো পসিবল না, কারণ আপনি আপনার ভেরিয়েন্টকে কখনো টাচ করতে পারবেন না। এত বেশি গভীরে যাচ্ছি না। আর কি ভাই, সেই বিস্ফোরণ তো আর হয় না, যার কারণে ভবিষ্যৎটাও চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে এলিয়াস ধীরে ধীরে গায়েব হয়ে যায়। আর অবশ্যই ভবিষ্যতের হাসান সেও গায়েব হয়ে যায়, কারণ যে ভবিষ্যৎ থেকে সে এসেছে সেই ভবিষ্যৎ তো আর নেই। এখন এলিয়াস কিভাবে গায়েব হয়ে গেল? এটা সিম্পলি গ্র্যান্ডফাদার প্যারাডক্স। মানে ধরুন আপনি টাইম ট্রাভেল করে অতীতে গেলেন, অতীতে গিয়ে আপনার পিতার পিতার পিতাকে মেরে দিলেন,
তার ফলে কি হলো, সেই মানুষটা মারা যাওয়াতে আপনার ঠাকুরদার জন্ম হবে না, তার জন্ম না হলে আপনার পিতার জন্ম হবে না, এবং আপনার পিতার জন্ম না হলে তো আপনারও জন্ম হবে না। আর এখানেই তৈরি হচ্ছে একটা প্যারাডক্স, অর্থাৎ সেই অতীতে আপনার নিজেরই কোনো অস্তিত্ব নেই, আপনার নিজেরই কোনো ব্লাড লাইন নেই, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার পরিবারকে তার আর কোনো অস্তিত্ব নেই। এখানে সেম জিনিসটাই তো ঘটেছে। সেই ভবিষ্যতে ম্যানিক্স সে তো আর টাইম ট্রাভেল তাহলে করবে না, সে টাইম ট্রাভেল না করলে তার ছেলে হেডেন জন্ম নেবে না, তারপর তার ছেলে সেই বারবার জন্ম নেবে না, এবং বারবারের ছেলে ম্যানিক্স সেই জন্ম নেবে না। সো সেই যে ব্লাড লাইন প্যারাডক্সটা তৈরি হয়েছিল সেটা ভেঙে গেছে, যার ফলে অ্যালায়েস ম্যানিক্স তার অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে গেছে। হাসান নিজেকে সেই মুহূর্তে পায় যেখান থেকে এই সিরিজটা, এই গল্পটা শুরু হয়েছিল। সে ঘরে রয়েছে, আজকে তার পিতা অর্থাৎ ইসমাইলের জন্মদিন, এবং তার ছোট ছেলে যাওয়া সে এখনো জ্যান্ত রয়েছে, এবং হাসান চলে যায় তার ডিউটিতে। এই নতুন দুনিয়াতে হোয়াইটম্যানকে আর মরতে হয়নি, এবং সেই এস্টার যে এখনো চুরি করে বেড়ায়। ঠিক একই জিনিসটা ইন্সপেক্টর হিলিংহেড সেও কিন্তু ফিল করে। সেও তার বন্ধু সেই হেনরিকে দেখতে পায়, যেন তারা একে অপরকে চেনে, তবে এই দুনিয়াটা সম্পূর্ণ আলাদা, তারা প্রত্যেকেই জীবিত রয়েছে, হয়তো আর এবার তাদের মরতে হবে না। সো অন্যদিকে হাসান যে তার কাছ থেকে বাড়ি ফিরছে, সে একটা ক্যাবে করে যাচ্ছে, তবে ক্যাব ড্রাইভার কে বলুন তো, সেটা হচ্ছে আইরি, যে হাসানকে আগে থেকেই চেনে। ইভেন সে হাসানকে তার নাম ধরেই ডাকে। ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং সে দূরে আমরা একটা বিল্ডিং দেখতে পাই যেটাতে সেই কাইল লেখাটা লেখা ছিল। তবে ওয়েট, যে পরিবর্তনের চিন্তা আমরা করছি সেটা কি আদৌ পরিবর্তন হয়েছে, নাকি আর একটা নতুন দুনিয়া তৈরি হয়েছে? আর এরকমই হাজার একটা প্রশ্ন দিয়ে এই সিরিজটা শেষ হয়। দেখুন, এই একটা বড় প্রশ্ন তো থেকেই গেছে যে তারা অতীতে যেহেতু ট্রাভেল করেছে, একই সাথে তারা ভবিষ্যতেও ট্রাভেল করেছে। তো ভবিষ্যতে এক একটা বড় ইভেন্ট হয়েছে, তার মানে কি হয়েছে সেটা আমরা জানি না, হয়তো এর সেকেন্ড সিজনে জানতে পারবো। একই সাথে সেই প্রফেসর ডিফো এই কথাটাই তো বলেছিল যে এই গোটা ইউনিভার্স যদি চায় যে তারা ম্যানিক্সকে জীবিত রাখবে, মানে নিয়তি যদি চায় যে সে জীবিত থাকবে, আমরা হাজারো চেষ্টা করলেও সেটাকে পরিবর্তন করতে পারবো না, মানে যেটা বেসিক্যালি প্রিডেস্টিনেশন প্যারাডক্স। অর্থাৎ আপনি টাইম ট্রাভেল করে কোনো একটা জিনিস পরিবর্তন করার চেষ্টা করছেন, তবে শেষমেশ দেখছেন যে আপনার টাইম ট্রাভেল করার কারণেই সেই জিনিসটা ঘটেছে। উদাহরণস্বরূপ আমরা ডোরেমনকে নিতে পারি। এখন আবার মাথায় আপনাদের প্রশ্ন আসবে যে কি ভাই, ডোরেমনে আবার এইসব কবে হলো? ভবিষ্যতের নোবিতা খুবই বোকা, সেই কারণে সে ডোরেমনকে পাঠাবে যাতে অতীতের নোবিতাকে একটু স্মার্ট বানানো যায়। তবে আমরা কি দেখলাম, ডোরেমনের গ্যাজেটসের উপরে ডিপেন্ড করে করে নোবিতা এতটা বলদা হয়ে গেছে। সে যদি নিজে থেকে সবকিছু করতো তাহলে সে এতটা বোকা থাকতো না, বরং সেই ডোরেমনের সেই যন্ত্রগুলোর উপরে ডোরেমনের উপরে অনেকটাই নির্ভর হয়ে পড়েছিল, আর যার কারণেই সে ভবিষ্যতে বোকা হয়েছে। সো নোবিতা যে কারণে ডোরেমনকে পাঠিয়েছিল সেই কারণেই সে বোকা হয়েছে। এটাই হচ্ছে প্রিডেস্টিনেশন। ওয়েল, যারা যারা এই সিরিজটাকে বুঝেছে, আশা করি আপনাদের মাথায় বহু প্রশ্ন রয়েছে, আমারও মাথায় বহু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে আদৌ কি লুপটা ভেঙেছে, নাকি ম্যানিক্স জানতো যে এই জিনিসটা হবে, সেই কারণে সে একটা সেকেন্ড প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছিল? এই উত্তরগুলো তো এবার আপনারা আমাকে দেবেন। যারা যারা বুঝেছেন, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি থিওরিজ থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন, আমি উৎসাহের সাথে সেগুলো পড়তে ইচ্ছুক। এবং যাদের যাদের বুঝতে সমস্যা হয়েছে আমি রিকমেন্ড করবো যে সিরিজটা দেখার জন্য, তারপরে অবশ্যই এক্সপ্লেনেশনগুলো দেখার জন্য। এবং যারা যারা ডার্ক সিরিজটা দেখেছেন, আশা করি বুঝতেই পেরেছেন যে এই সিরিজটার সাথে ডার্কের বহু সিমিলারিটি রয়েছে, মানে কনসেপ্টটা কাইন্ড অফ সেম। তাই যাদের যাদের এটা পছন্দ হয়নি বা যাদের যাদের এটা বুঝতে সমস্যা হয়েছে, তাদের আমি রিকমেন্ড করবো যে ডার্ক সিরিজটা থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে থাকুন। তো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।